আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের গল্প শুরু করছি। ইমামা ঘাড় ফিরিয়ে জানালা দিয়ে বাইরে দেখতে লাগলো। ভাবলো সালার এখন তার প্রশংসা করে কিছু বলবে। সে আরও ভাবলো দেরি হলেও শেষ পর্যন্ত আমার জামা তো তার চোখে পড়েছে। তার অভিমান একটু কমে এলো। এটা কি রঙের? সালার এভাবেই তার পায়ে প্রথম কুড়ালটা মারলো। তার প্রশ্ন শুনে ইমামার ইচ্ছা করলো চলতি গাড়ি থেকে লাফিয়ে পড়তে। তার মানে সে ভালো করে আমার দিকে তাকায়নি। জানি না। ইমামা এভাবেই জানালা দিয়ে বাইরে তাকিয়ে অসম্ভব উদাসীনভাবে বলল, হ্যাঁ আমিও ঠিকমতো ধরতে পারিনি। আজকাল মেয়েরা পরেও এমন অদ্ভুত অদ্ভুত জামা। সালার তার অভিমান বুঝতে না পেরে নিজের মতো করে মন্তব্য করলো, সালার জিন্স ও কপার শেডের জামাটিকে অদ্ভুত বলে চলছে। ইমামার মন কষ্টে ভরে উঠল। সালার এখন স্বামীদের ঐতিহাসিক ভুলগুলো একের পর এক পুনরাবৃত্তি করে চলছে। ইমামার এবার তার কথার উত্তর দিতেই ইচ্ছা করলো না। সে এর যোগ্যও নয়। তার মনে পড়ল সালার গতকালকেও তার পোশাকের প্রশংসা করেনি। পোশাক তো দূরের কথা, সে তো তারই কোনো প্রশংসা করেনি। ভালোবাসা প্রকাশ করেছিল, কিন্তু প্রশংসা তো করেনি। ইমামা যেন গত রাতের কথা মনে করে বিষয়টি সত্যায়ন করার চেষ্টা করলো। তার কষ্ট লাগলো। সালারের চোখ কি তাকে একটুও সুন্দর লাগেনি যে একবার হলেও একটু প্রশংসা করতো? একটা বাক্য, একটা শব্দ কিংবা কিছু একটা বলতো। আবারও তার নিজের প্রতি মায়া হতে লাগলো। নারীদের কাছে ভালোবাসার প্রকাশ আর তার সৌন্দর্যের প্রশংসা দুটো কখনোই এক নয়। তারা পুরুষের কাছে ভালোবাসাও চায়, তাদের মুখে সৌন্দর্যের প্রশংসাও চায়, কিন্তু পুরুষরা এখানে ভুল করে। গাড়ি চালাতে চালাতে সালার বুঝতেও পারেনি কথা শুরু করতে গিয়ে কেমন এক গুরুতর বিষয়ে আলাপ তুলে ফেলেছে। সালার যেন খেলতে খেলতে ভয়ঙ্কর এক বোমের উপর এসে দাঁড়িয়ে পড়েছে। পা উঠালেই এখন সেই বোম ফেটে যাবে। দেখতে দেখতে তারা এখন সাইদা আমার বাড়িতে চলে এসেছে। গলিতে গাড়ি পার করে সালার আবারও ইমামার চেহারার পরিবর্তন লক্ষ্য করলো। সে আবারও একে তার মনের ভুল মনে করলো। একটু আগেই ডাক্তার সিমতে আলীর বাসায়ও এই সন্দেহ হয়েছিল। আমার এমন হচ্ছে কেন? ইমামা কেন সারাক্ষণ আমার উপর রাগ করে থাকবে? সালার নিশ্চিন্তে ভাবলো। সাইদা আম্মা দরজা খুলেই ইমামাকে জড়িয়ে ধরলো। খানিক পর কাঁদতে শুরু করলো। সালার বিরক্ত হলো। একদিন একসাথে ছিল, এজন্যই একজন আরেকজনকে নিশ্চয়ই খুব মিস করেছে। অবশেষে সে নিজেকে বোঝালো। কিন্তু সাইদা আম্মা সালামের কোনো জবাব দিল না। এমনকি তাকে সব সময়ের মতো গলায় জড়িয়ে আদরও করলো না। তিনি ইমামাকে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে কান্না করতে করতে তাকে নিয়ে ভেতরে চলে গেলেন। সালার বোকার মতো দরজাতেই দাঁড়িয়ে রইল। ওনার কি হলো? এই প্রথম তার খটকা লাগলো। এবার একে নিছক সন্দেহ বলে ঝেড়ে ফেলতে পারল না সে। কিছু একটা তো হয়েছে, কিন্তু কি? সালার কিছুক্ষণ এখানেই দাঁড়িয়ে রইল। তারপর গেট বন্ধ করে সে ভেতরে চলে গেল। ভেতরে সাইদা আম্মা আর ইমামা কি নিয়ে যেন একটা কথা বলছিল। তাকে দেখে দুজনেই চুপ হয়ে গেল। সালার ইমামকে চোখ মুছতে দেখল। সালারের আবারও দুশ্চিন্তা হতে লাগলো। আমি চা নিয়ে আসছি, বাদাম আর গাজরের হালুয়া বানিয়েছি আজ। বলতে বলতে সাইদা আম্মা দাঁড়িয়ে পড়লেন। সালার অমনেই ওনাকে থামালো। বলল, সাইদা আম্মা, আমাদের জন্য কিছু আনতে হবে না, আমরা খেয়ে এসেছি, চা ও পান করেছি, কেবল আপনার সাথে দেখা করতে এসেছি। সালার বলতে বলতে থেমে গেল। সে বুঝতে পারল এই প্রস্তাব মূলত তাকে করাই হয়নি। সাইদা আম্মা পুরোপুরি ইমামার দিকে ফিরে আছেন। সাইদা আম্মার প্রস্তাবে কিছু খেতে ইমামার মধ্যে কোনো আপত্তি দেখা যাচ্ছে না। আমি খাবো, আর আপনার সাথে আমিও আসছি। আপনি একা কিভাবে আনবেন? বলতে বলতে ইমামা সাইদা আম্মার সাথে রান্নাঘরে চলে গেল। সালার আবারও বোকার মতো ওখানে বসে রইল। 15 মিনিট ধরে সে ওখানে বসে ব্যাপারটি নিয়ে ভাবছে, রুমের এদিক ওদিক তাকিয়ে দেখছে। অবশেষে সাইদা আম্মা ও ইমামার আগমন হলো। ইমামার চোখ এখন আগের চেয়ে বেশি লাল হয়ে আছে, ফুলেও গেছে। নাকের অবস্থাও এমন লাল হয়ে আছে সেটাও। নিশ্চয়ই সে রান্নাঘরে বসে বসে কান্না করেছে। কিন্তু কেন? সালারের কাছে এখন সব কিছু গুলিয়ে যাচ্ছে। এই কান্না তো সাইদা আম্মাকে মিস করার কান্না মনে হচ্ছে না। সাইদা আম্মার চোখে এখন আগের চেয়েও বেশি শীতলতা ফুটে আছে। এই মুহূর্তে সালারের চায়ের প্রতি কোনো আগ্রহ নেই, আর না আছে হালুয়ার প্রতি কোনো টান। এখন সে যাই খাবে সেটাই তার বদহজম হবে। কিন্তু এই গুমোট পরিবেশ তাকে প্রয়োজনের অতিরিক্ত সতর্ক করে দিয়েছে। অসম্মতি প্রকাশ না করে সে চুপচাপ প্লেটে সামান্য হালুয়া নিল। ইমামা ডাক্তার সিফতে আলীর বাসার মতো এখানেও তাকে জিজ্ঞেস না করেই তার চায়ে 2 চামচ চিনি দিয়ে সামনে রেখে দিল। এবার সে নিজেই হালুয়া খেতে লাগলো। কয়েক মিনিট পর অবশেষে সাইদা আমার ধৈর্যের ভাত ভেঙে গেল। হাতের প্লেটটি একপাশে রেখে নাকের ডগার চশমাটি ঠিক করতে করতে তিনি তীক্ষ্ণ চোখে সালারের দিকে তাকালেন। বললেন, স্ত্রীদের অনেক হক আদায় করতে হয়। হালুয়ায় চামচ নাড়তে নাড়তে সালার থমকালো। সে প্রথমে সাইদা আম্মার দিকে তাকালো, তারপর ইমামার দিকে। সেও চমকে ছিল, ঘাবড়েও ছিল অনেকটা। সালারের আড়ালে তার ব্যাপারে ভালো মন্দ বলা এক বিষয়, কিন্তু এমন সামনাসামনি বসে সেই সব বলা অন্য বিষয়। সেখানে ওসব অভিযোগের অনেক কিছুই নিছক মিথ্যা সন্দেহের ওপর ভিত্তি করে। ইমামা সত্যিই ঘাবড়ে গেল। সালারের কাছে সাইদা আম্মার প্রশ্নটি প্রশ্ন নয়, সরাসরি মন্তব্য মনে হলো। জি, সে ওনার কথায় একাত্মতা প্রকাশ করলো। যে স্বামী তার স্ত্রীকে কষ্ট দেয়, সে স্বামীর ঠিকানা জাহান্নাম। সাইদা আম্মা ওনার পরবর্তী বাক্যটি বললেন। সালার এবার সাথে সাথে একান্ত পোষণ করতে পারল না, কারণ সে নিজেই পুরুষ, আবার স্বামীও। ইমামার জন্য সে জীবন দিতে পারে, ঠিক আছে, কিন্তু সরাসরি স্ত্রীর সামনে বসে এমন কথা একান্ততা প্রকাশ করা মানেই
প্রকাশ করা মানেই নিজের পায়ে নিজেই কুড়াল মারা। বিয়ের পরের দিনই সে স্ত্রীর প্রতি কতটা অনুগ্য দেখাতে পারছে না। হতে পারে এই কথার ফলে বাকি সারা জীবন আফসোস করবে। সালার এবার কিছু না বলে চায়ের কাপে চুমুক দিল। তার এমন নীরবতায় সাইদা আম্মাকে আরও রাগিয়ে দিল। সে অন্যের মনে কষ্ট দেয়, আল্লাহ তাকে কখনো মাফ করেন না। হালুয়া খেতে খেতে সালার সাইদা আমার এই কথাটা নিয়ে ভাবলো। তারপর একান্ত প্রকাশ করে মাথা নাড়ল, জি একদম। সাইদা আম্মা তার এমন নির্ঝরতায় উত্তেজিত হয়ে গেলেন। ভাবলেন, কেমন পুরুষ, বউয়ের মনে আঘাত করে আবার নির্লজ্জের মতো তার শাস্তিতে সহমত পোষণ করে। কোনো ভদ্র পরিবারের মানুষের স্বভাব এমন হতে পারে না। তারা কারোর মেয়েকে বিয়ে করে নিয়ে গিয়ে তাকে আগের বইয়ের গল্প শোনাতে শুরু করবে। ইমামা যেন জান বের হয়ে যাচ্ছে অবস্থা। এটা আসলে একটু বেশি হয়ে যাচ্ছে। আপনার চা ঠান্ডা হয়ে যাচ্ছে আম্মা। পরিস্থিতি সামলানোর চেষ্টা করে সে। সালার পরাক্রমে তাদের দুইজনের দিকে তাকালো। সে এই কথার আগামাথা কিছুই বুঝতে পারল না। আর আগের কথাগুলোর সাথে এই কথার সম্পর্ক, সেটাও সে বুঝতে পারল না। না বুঝেই কি একান্ত প্রকাশ করতে তো কোনো সমস্যা নেই। তার তো ঠিক বলেছেন আপনি। অবশেষে সালার বললেন। তার বিনয় সায়দা আম্মাকে আরও ভোগড়ে দিল। দেখতে কেমন ভদ্র সভ্য, এজন্যই তো চিনতে আলী ভাইও ধোকা খেয়েছে, তাকে চিনতে পারেনি। যুক্তি দেখিয়ে সায়দা আম্মার ডাক্তার চিনতে আলীর ভুলকে ক্ষমা তালিকায় নিলেন। আপনার বিয়ের জন্য অনেক ঘর এসেছিল। সায়দা আম্মা কথার ধারাবাহিকতা ধরে রাখলেন। তিনি বুঝতেও পারছেন না তিনি একজন ভুল মানুষকে ইমামার গুরুত্ব বোঝাতে ভুল লেকচার দিতে বসেছেন। সালার হালুয়ায় প্লেট হাতে নিয়ে এক পলক ইমামার দিকে তাকালো, তারপর সায়দা আম্মার দিকে। সায়দা আম্মা অসম্ভব উচ্ছ্বাস নিয়ে বলতেই চলেছেন, ওই যে সামনের বাসার জহুর সাবের বড় ছেলে আপনাকে কোথায় যেন দেখে ফেলেছিল। তারপর তো মা বাবাকে সাফ জানিয়ে দিল বিয়ে যদি করতেই হয় তাহলে ওই আপনাকেই করবে। এজন্য খালাতো বোনের সাথে কথা ছোটকালের বাগদানও ভেঙে গেল। সালার এবার হালুয়ায় প্লেট টেবিলের উপর নামিয়ে রাখলো। আর যাই হোক, ইমামার এমন কোনো বিয়ের প্রস্তাব সে মজা করে হালুয়া খেতে খেতে শুনতে পারে না। ইমামা এবার সায়দা আম্মাকে থামানোর চেষ্টা করেনি। খুব সস্তা আলাপ এসব, কিন্তু সেও যেন চাচ্ছিল সালার বুঝুক যে কত মূল্যবান। তাকে নিছক স্ত্রী মনে করা যাবে না, সে তার চেয়েও বেশি দামি। ছেলের মা আমাদের পেছনে ঘুরতে ঘুরতে জুতার তলা ক্ষয় করে ফেলেছে। এলাকার সমস্ত মুরব্বীকে দিয়ে বলিয়েছে, এমনকি ইংল্যান্ডে আমার ছেলেদের কাছে ফোন করেও এই বিয়ের জন্য পিড়াপিড়ি করেছে। সায়দা আম্মা বলেই চলছেন। সালার এখন অসম্ভব গম্ভীর হয়ে আছে। আর ইমামা যেন এসবের কিছুই শুনছে না। এমন ভাব নিয়ে বসে বসে হালুয়ার প্লেটে চামচ ঘোরাচ্ছে। তার মা বলছিল, যত টাকা মোহর চান লিখে দিয়েন, কেবল আপনার মেয়েকে আমার মেয়ে বানিয়ে দিন।